দেখো, আমরা এর আগের দিন কাইনেমেটিক্স অর্থাৎ স্মৃতিবিজ্ঞান এই অধ্যায়টা আমরা কমপ্লিট করেছি এবং এইটা করার সঙ্গে সঙ্গে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করা যায় সেগুলো আমরা দেখিয়েছি। হয়তো আরও বেশি সংখ্যক এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারতাম, কিন্তু অনলাইনে ক্লাসগুলির ক্ষেত্রে আমাদের তো অনেক লিমিটেশন আছে। তো সেই জন্য সব ধরনের সমস্যা বা কীভাবে সেটা সমাধান করা যাবে এগুলো আমরা এখানে যখন আবার ক্লাস শুরু হবে তখন আরও বিস্তারিতভাবে জানানো হবে। আজকে আমরা শুরু করব নিউটনের গতিসূত্র এই অধ্যায়টি। তো নিউটনের গতিসূত্র এই অধ্যায়টিও দেখবে নিচু ক্লাসে কোনো না কোনো জায়গাতে আছে এবং নিউটনের গতিসূত্রগুলি কি কি এগুলো আমাদের সকলের কাছেই মোটামুটিভাবে সকলের মুখস্থই আছে। এই অধ্যায়ে তাহলে আমরা অতিরিক্ত কি করব সেটা হচ্ছে নিউটনের গতিসূত্রগুলিকে ব্যবহার করে আমাদের দেখতে হবে যে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল কত হয় এবং কোনো বস্তুর উপরে বলের প্রয়োগের ধারণাগুলি আমাদের দেখতে হবে। পদার্থের জাড্য, সেখান থেকে আমরা স্থিতিজাড্য, গতিজাড্য বিষয়গুলি আমরা এখানে জানব এবং সেই সঙ্গে আমরা ধরো বলের প্রয়োগ, জড়ত্বীয় এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে কি বোঝাচ্ছে এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলি কিভাবে প্রয়োগ করা যায় বা প্রয়োগ হবে কিনা এই সমস্ত বিষয়গুলো আমাদের দেখতে হবে। বলের একক, এই বিষয়গুলো আগেও দেখেছে অনেকে, যে বলের একক, তারপরে বলের অভিকর্ষ একক, বলের পরম একক, এই সমস্ত বিষয়গুলি আছে এবং তার সাথে আমাদের বলের ঘাত বল বলতে কি বোঝায়, তাদের মধ্যে পার্থক্যগুলি কি কি, এই সমস্ত বিষয় আমাদের দেখতে হবে। লেখচিত্রের সাহায্যে ঘাতের বর্ণনা, তৃতীয় সূত্র থেকে বিভিন্ন বিষয়গুলি আমাদের দেখতে হবে এবং বিভিন্ন রকম অঙ্ক সমাধান করার পদ্ধতি। গাণিতিক সমস্যাগুলি আমাদের ক্ষেত্রে দেখা যায় যে গাণিতিক যে সমস্যাগুলি আমাদের আছে সেই গাণিতিক সমস্যাগুলি এই অধ্যায়ের বিশেষ অংশ বলা যেতে পারে। কারণ এই যে অধ্যায়টা আমরা বলবো, এই অধ্যায়ে নিউটনের গতিসূত্রগুলি বা নির্দেশতন্ত্র, বল, তার একক, জাড্য ইত্যাদি সম্পর্কে নিচু ক্লাসগুলোতে আমাদের কিছু কিছু ধারণা আছে। তো সেই ধারণাগুলি থাকা সত্ত্বেও আমরা নতুন করে আরেকবার বিষয়টা দেখে নেব। প্রত্যেকে নিজের নিজের বইতে দেখবে যে এইগুলোই বলা আছে, সুষ্ঠুভাবেই দেওয়া আছে। আমরা সেইগুলোকেই দেখব এবং আমি যেই কথাগুলো বলছি এগুলো অনেকে বইতে বাড়িতে বসে মিলিয়েও নিতে পারবে এবং তার ফলে পড়াটা হয়তো অনেকটা সহজ হবে। এবং এই বিষয়গুলো দেখবে অনেক পুরনো, আগে পড়ানো হয়েছে, হয়তো নিচু ক্লাসে 8, 9, 10-এর মধ্যে কোথাও না কোথাও এগুলো আছে এবং এগুলো যখন আবার নতুন করে আমরা দেখাচ্ছি তখন এগুলো অর্থাৎ পুরনো পড়াগুলোকে আমরা খানিকটা মনে করিয়ে দিচ্ছি বলা যায়। তো সেই হিসেবে আমরা এখন শুরু করলাম যে নিউটনের গতিসূত্র। এখানে আমাদের কিছু বিশেষ বিষয় পরবর্তীকালে আমরা দেখব যে গাণিতিক সমস্যার সমাধানে কিভাবে সমস্যার সমাধানগুলো করা যায়। এই জায়গাটাই তোমরা দেখবে নিচু ক্লাস থেকে এটা একটু ডিফারেন্ট হবে, যে আমাদের ক্ষেত্রে আমরা অনেক বারবার করে এটা বলেছি দেখবে যে একটা থিওরি, একটা ধরো চ্যাপ্টার অধ্যায় পড়া হলো, কিন্তু এইটা পড়বার পরে যখন আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করছি তখন দেখা যাবে গাণিতিক সমস্যাগুলো আর সমাধান করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এই যে তত্ত্বগুলো এখানে দেওয়া আছে এখান থেকে কিভাবে প্রয়োগমূলক দিকগুলোতে যাওয়া যাবে, তো সেইগুলো আমাদের গাণিতিক সমস্যা করে আমরা দেখাবো। তবে একটা বিষয় যে এই যে অলরেডি আমরা বললাম যে অনলাইনে অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে অল্প সময়ের মধ্যে সারতে হয় বা সময়ে শেষ করা যায় না। তারপরে অনেক বিস্তারিত বিষয় আছে যেগুলো ক্লাসে উপস্থিত থাকলে যতটা সহজে করা যায় সেটা এরকম অনলাইনের মাধ্যমে এত সহজে বিষয়টা করা সম্ভব হবে না।
তো তবুও আমরা দেখব যতটা সম্ভব নিউটনের গতিসূত্র অধ্যায় থেকে ক্লিয়ার করা যায়। তো প্রথমেই দেখো নিউটনের গতিসূত্রগুলির বিবৃতি, এগুলো সকলেই জানো, তবু আমি একবার বিষয়টা বলছি, বা বলা যেতে পারে ধরো তোমাদের বইতে যেভাবে আছে সেভাবে আমরা পড়ছি। দেখো প্রথম সূত্রটায় কি বলা হয়েছিল, যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে। অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বস্তু বল প্রযুক্ত না করা হয় তাহলে স্থির বস্তুটি স্থির থেকে যাবে, এবং যদি গতিশীল বস্তু হয় তাহলে সেটা সরলরেখায় এবং সমবেগে চলবে। এখান থেকে আমরা কি পেলাম, যে বাইরে থেকে কোনো বস্তুর উপরে যদি একটা কিছু প্রয়োগ করা হয়, যেটাকে আমরা বল বলছি, এই বল প্রয়োগের মাধ্যমে কোনো স্থির বস্তুর গতিশীল করা যায় বা গতিশীল বস্তুটাকে আমরা স্থির করতে পারি, তাহলে এই যে বিষয়টা এখান থেকে জানা গেল। আর 2 নম্বর একটা বিষয় আমরা এখান থেকে পেলাম, যে কোনো একটা বস্তুর উপর বল প্রযুক্ত না হলেও বস্তু গতিশীল থাকতে পারবে, কিন্তু সেটা সমগতিতে সরলরেখায় চলবে। তার মানে হচ্ছে বস্তুর উপর ত্বরণ বা মন্দন, এই যে বিষয়গুলো আমরা বলছিলাম আগে অধ্যায়ে বলেছি, যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুর ত্বরণ বা মন্দনটা থাকে না, কোনো বস্তুর উপর কেবলমাত্র দেখা যায় যে বস্তুটা সরলরেখায় সমগতিতে চলতে থাকবে। আর দ্বিতীয় সূত্রের মধ্যে কি বলা হয়েছিল, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে বস্তুর ভরবেগের পরিবর্তনটাও সেই দিকেই হবে। তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলতে কি বোঝাচ্ছে, আমরা জানি ভরবেগ বলতে কি বোঝায়। ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে গঠিত একটি বিশেষ অবস্থা, এবং এটা যখন আমরা গাণিতিকভাবে লিখি তখন ভর এবং বেগের গুণফলের দ্বারাই আমরা ভরবেগকে প্রকাশ করি। তাহলে ভরবেগের পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে, ধরো একটা m ভরের বস্তু নেওয়া হলো, তো সেই বস্তুটার প্রাথমিক বেগটা হলো ধরো u, কিছুক্ষণ পরে গতিবেগটা বৃদ্ধি পেয়ে হয়ে গেল v, তাহলে দেখা যাচ্ছে প্রাথমিক তার ভরবেগ ছিল mu, আর পরবর্তীকালে তার ভরবেগের পরিমাণটা দাঁড়ালো mv। তাহলে ভরবেগের পরিবর্তন কথা হলো mv মাইনাস mu, এটা হলো ভরবেগের পরিবর্তন। এবং ভরবেগের পরিবর্তনের হার বলতে কি বোঝাচ্ছে, পদার্থবিদ্যায় বেশিরভাগ সময় এই রেট বা এই হার বলতে সময় দিয়ে ভাগ করা কি বোঝাবে, তাহলে এখান থেকে আমরা বলবো mv মাইনাস mu বাই টি। তাহলে এই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনটাও সেই দিকে হবে, অর্থাৎ কোনো একটা বস্তুর গতি সেই দিকেই হবে যেদিকে বস্তুর ওপর বল প্রযুক্ত হচ্ছে। আর তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এবার একটা বিষয় আমরা বলবো, দেখো যে এই যে 3টে গতিসূত্র আমরা এখানে পেলাম, এই 3টে গতিসূত্রর সম্বন্ধে ধারণা প্রায় নিচু ক্লাস থেকেই তোমাদের আছে। তো এই বিষয়গুলো বিশেষ আশা করি কারো মুখস্থ নেই এরকম নয়, সকলের ক্ষেত্রেই মুখস্থ আছে এবং খেয়াল আছে। তো আমরা এই বিষয় থেকেই বাকি বিষয়গুলোর দিকে যাব, এর বিস্তারিত ব্যাখ্যা এবং গাণিতিক সমস্যাগুলো এখান থেকেই আমরা করাবো। তো সেইগুলোই এখানে অতিরিক্ত বিষয়, যেটা নিচু ক্লাসে পাওয়া যায়নি। তো দেখো আমরা প্রথম সূত্র নিয়ে আমরা আলোচনা শুরু করছি এখন। তো প্রথম সূত্রে কি আছে, প্রথম সূত্রে আছে দেখো কোনো একটা বস্তুর আমরা এখানে প্রথম সূত্র থেকে দুটো জিনিস জানতে পারি, সেটা হচ্ছে পদার্থের জাড্য এবং বলের সংজ্ঞা। তো পদার্থের জাড্য বলতে কি বোঝাচ্ছে, তো একটা জিনিস দেখো, কোনো একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে সেই বস্তু তার গতিশীল অবস্থার পরিবর্তন নিজে থেকে করতে পারে না। আবার দেখা যাচ্ছে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে কোনো একটা বস্তু তার স্থির অবস্থার পরিবর্তন নিজে থেকে করতে পারে না। তাহলে দেখা যাচ্ছে বস্তু যে অবস্থার মধ্যে আছে সেই অবস্থার পরিবর্তন করতে হলে বাইরে থেকে কিছু প্রয়োগ করতে হবে। এই যে অক্ষমতাটা, এই যে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থেকে যাওয়া বা নিজে থেকে পরিবর্তনের ক্ষমতা না থাকা, এটাকেই প্রকৃতপক্ষে বলা হচ্ছে জাড্য। তাহলে কোনো বস্তুর জাড্য বলতে দেখা যাচ্ছে যে কোনো বস্তু স্থির অবস্থা বা গতিশীল অবস্থায় থাকলে স্থির বা গতিশীল অবস্থায় থেকে যাবার যে প্রবণতা, সেটাকেই বলা হচ্ছে কোনো একটা বস্তুর জাড্য ধর্ম। তাহলে জাড্য বলতে কি বোঝাচ্ছে, তো যে ধর্মের জন্য বা পদার্থের যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু বা গতিশীল বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মটাকে বলা হচ্ছে কোনো বস্তুর জাড্য ধর্ম। তাহলে কি বললাম, যে
যে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেই বস্তু স্থির অবস্থায় থেকে যাবার যে প্রবণতা বা সেই চেষ্টা তাকে বলা হচ্ছে একটা যে থাকে সেটা, এবং কোনো একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে গতিশীল অবস্থায় থেকে যাবার যে প্রবণতা, তো সেটাকেই বলা হচ্ছে কোনো বস্তুর জাড্য। তাহলে জাড্য আমরা দুই প্রকার দেখতে পারি। একটা দেখতে আমরা বললাম একটু আগে যে একটা বস্তু স্থির অবস্থায় থাকলে স্থির অবস্থায় থেকে যাবার প্রবণতা, এবং গতিশীল অবস্থায় থাকলে গতিশীল অবস্থায় থেকে যাওয়ার যে প্রবণতা, এইটাকেই বলা হচ্ছে জাড্য। তাহলে জাড্য দুই প্রকারের পাবো আমরা, একটা স্থিতিজাড্য এবং গতিজাড্য। তাহলে স্থিতিজাড্য বলতে আমরা কি বুঝছি, যে স্থির বস্তু স্থির থাকবার যে প্রবণতা তাকে বলা হচ্ছে স্থিতিজাড্য। অর্থাৎ স্থির বস্তু যে স্থির অবস্থায় থেকে যাওয়ার যে প্রবণতা বস্তুর মধ্যে দেখা দেয় সেইটাকে বলা হচ্ছে বস্তুর স্থিতিজাড্য। এবং লক্ষ্য করে দেখো স্থিতিজাড্যের অনেক উদাহরণ আমরা এর আগে নিচু ক্লাসেও তোমরা দেখেছো, আবার আমরা দেখবো। সেটা হচ্ছে লক্ষ্য করে দেখো, ধরো একটা গাড়িতে অনেক যাত্রী বসে আছে, গাড়িটা স্থির অবস্থায় আছে, তো গাড়িটা যদি হঠাৎ করে চলতে আরম্ভ করে তখন দেখা যাবে যে গাড়ির ভিতরে যাত্রীরা সব পিছন দিকে হেলে পড়ে। তো তখন এটা কীভাবে হলো, তার কারণ হচ্ছে যে যখন আমরা গাড়ির মধ্যে বসেছিলাম তখন আমরা স্থির অবস্থায় ছিলাম, আমাদের শরীর গাড়ির সঙ্গে স্থির অবস্থাতেই ছিল। হঠাৎ করে গাড়িটা যখন চলতে আরম্ভ করে তখন আমাদের শরীর বা আমরা যে সিটের উপর বসে আছি সেটা স্থির অবস্থায় থেকে যেতে চায়। তো সেই জন্য আমাদের শরীরটা হঠাৎ করে পিছন দিকে পিছিয়ে যায়। এটা দাঁড়িয়ে থাকলে বিশেষভাবে লক্ষ্য করা যায়। তাহলে এটা হলো স্থিতিজাড্য। কেন হলো স্থিতিজাড্যের আর একটা উদাহরণ তোমরা সকলেই জানো, যে ধরো একটা কাঁচের গ্লাসের উপরে একটা শক্ত পোস্টকার্ড রেখে, তো তার মাথায় যদি একটা ছোট্ট উপরে যদি একটা ছোট কয়েন রাখা হয়, তারপরে যদি ওই পোস্টকার্ডটাকে টোকা দেওয়া হয় তখন দেখবে যে পোস্টকার্ডটা বেরিয়ে চলে যাবে, পড়ে যাবে, আর ওই কয়েনটা গ্লাসের ভিতরে পড়ে যায়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কয়েনটা স্থির অবস্থায় থাকতে চায়, সেই জন্য হঠাৎ করে তার পাদভূমিতে যে পোস্টকার্ডটা ছিল সেটা গতিশীল হয়েছে। তো গতিশীল হওয়ার পরে দেখা যাচ্ছে সেটা বেরিয়ে গেছে, কিন্তু যেহেতু কয়েনটা স্থির অবস্থায় থাকতে চায় সেই জন্য সে গ্লাসের মধ্যে পড়ে যায়। এগুলো হচ্ছে সব স্থিতিজাড্যের উদাহরণ এখান থেকে আমরা দেখতে পেলাম। তো এরকম বহু উদাহরণ আমাদের জীবনে আমরা দেখতে পাবো যেগুলো স্থিতিজাড্যের বিভিন্ন উদাহরণ। এবারে দেখো গতিজাড্য বলতে কি বোঝাচ্ছে। গতিজাড্য হচ্ছে যে গতিশীল বস্তুর সমগতিতে সরলরেখা বরাবর গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা তাকে বলা হচ্ছে গতিজাড্য। তাহলে গতিশীল বস্তুর সমগতিতে সরলরেখা বরাবর চলবার যে প্রবণতা দেখতে পাওয়া যায় সেইটাকে বলা হচ্ছে কোনো একটি বস্তুর গতিজাড্য। তার মানে গতিশীল বস্তু গতিশীল অবস্থা ধরে রাখবার যে চেষ্টা করে, তো সেটাই হচ্ছে বলা যেতে পারে গতিজাড্য। অর্থাৎ গতিশীল বস্তু সমগতিতে সরলরেখা বরাবর গতিশীল অবস্থা বজায় রাখবার যে চেষ্টা করে তাকে বলা হচ্ছে, সেই প্রবণতাকে বলা হচ্ছে বস্তুর গতিজাড্য। এই বিষয়টা অলরেডি জানো। তাহলে চলন্ত গাড়ি যদি হঠাৎ ব্রেক করে তখন দেখবে একজন যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। তো তার কারণ হচ্ছে যে একটা গাড়ি যখন গতিশীল অবস্থায় ছিল তখন গাড়ির ভিতরে আরোহী মানুষ যারা দাঁড়িয়ে বা বসেছিল তারা সকলেই গতিশীল অবস্থায় ছিল। তো এখন যদি হঠাৎ করে গাড়িটা থেমে যায় তাহলে আমাদের শরীর গতিশীল অবস্থা বজায় রাখতে চায়, তো সেই জন্যে সামনের দিকে ধাক্কা খেয়ে সামনের দিকে হেলে পড়ে বা হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ে যায়। তো এই হচ্ছে গতিজাড্যের উদাহরণ। তাহলে আমরা এখানে দেখলাম যে কোনো একটা বস্তু স্থিতিজাড্য বলতে কী বোঝায় এবং গতিজাড্য বলতে কী বোঝায়। আমরা এটা কোথা থেকে পেলাম, সেটা হচ্ছে যে কোনো একটা যে নিউটনের প্রথম সূত্রটা আমরা পেয়েছিলাম, প্রথম সূত্র থেকে আমরা দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে পদার্থের জাড্য আর দ্বিতীয় হচ্ছে বলের ধারণা, বলের সংজ্ঞা। তাহলে দেখা যাচ্ছে যে জাড্য আমরা দেখলাম দুই প্রকার, স্থিতিজাড্য এবং গতিজাড্য। আর জাড্য বলতে কোনো একটা বস্তু যে অবস্থার মধ্যে, যে গতীয় অবস্থার মধ্যে থাকে সেই গতীয় অবস্থা বজায় রাখার চেষ্টা করে, তো সেটাই হচ্ছে বস্তুটার জাড্য। স্থির থাকলে স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করে, আর গতিশীল থাকলে সরলরেখায় সমবেগে গতিশীল থাকবার চেষ্টা করে, এটাকে বলা হচ্ছে জাড্য। ঠিক আছে, এবার দেখো আমরা এখন দেখব বল বলতে ঠিক কী বোঝাচ্ছে। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানি যে কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে দেখা যাবে যে বস্তুটা স্থির অবস্থাতে থেকে যাবে যদি স্থির বস্তু হয়, আর সরলরেখায় সমবেগে চলতে থাকবে যদি গতিশীল বস্তু হয়। অর্থাৎ বল প্রয়োগ না করলে স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা সম্ভবপর হয় না। তাহলে আমরা এখানে কি পেলাম, যে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করতে হলে একটা কিছু প্রয়োগ করতে হয়। তো
তো যে প্রয়োগের মাধ্যমে স্থির বস্তুটা গতিশীল হবে বা গতিশীল বস্তুটা আমরা স্থির করে আনতে পারবো বা গতির পরিবর্তন করতে পারবো, তাহলে দেখা যাচ্ছে যে বাইরে থেকে যা প্রয়োগ করা হয়, যে প্রয়োগটার মাধ্যমে স্থির বস্তুটাকে গতিশীল করা হয় বা সমগতিতে সরল রেখায় গতিশীল অবস্থার পরিবর্তন করা হয়, এই পরিবর্তনের চেষ্টা করা হয়, এইটাকে বলা হচ্ছে বল। অর্থাৎ বাইরে থেকে যেটা প্রয়োগ করলে স্থির বস্তু এবং গতিশীল বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন করা সম্ভব হয় বা গতিশীল অবস্থার পরিবর্তন করা বা স্থির বস্তুর স্থির অবস্থা পরিবর্তন করবার চেষ্টা করা হয়, তো সেই যে বাইরে থেকে যা প্রয়োগ করা হচ্ছে এইটাকে বলা হচ্ছে বল, এটাকে ফোর্স বলা হচ্ছে। তাহলে বল সম্পর্কিত আমরা কি জানি? বল কোনো বস্তুর স্থির বা গতীয় অবস্থার পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় অথবা স্থির বা গতীয় অবস্থার পরিবর্তনের চেষ্টা করা হয়। বল হচ্ছে একটি ভেক্টর রাশি। কোনো বস্তুর ওপরে যখন বল প্রয়োগ করা হবে তো তখন বলের মান থাকবে, বলের অভিমুখ থাকবে, অর্থাৎ বলের মান এবং অভিমুখ দুই আছে, অতএব বল একটি ভেক্টর রাশি। এবং আরেকটা বিষয় আমরা এখানে বলবো, সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুর ওপর যখন বল প্রয়োগ করা হয় তখন দেখা যাচ্ছে যে একটা বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করা যেতে পারে। তখন যদি একাধিক বল কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয় তাহলে আমরা ভেক্টর থেকে জানি যে লব্ধি বল নির্ণয় করা যাবে এবং সেই বস্তুর উপর অনেকগুলো বল প্রয়োগ করলে তার ফলাফল লব্ধি বলটা আমরা নির্ণয় করব এবং তার ফলে এই লব্ধি বলের সাহায্যে আমরা বুঝতে পারবো বস্তুটার গতি অবস্থার কেমন পরিবর্তন হলো, ত্বরণ হচ্ছে নাকি মন্দন হলো, এগুলো আমরা মোটামুটি বুঝতে পারব বা স্থির বস্তু গতিশীল হবে কিনা এই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারব। তাহলে দুটো জিনিস আমরা এখান থেকে পেলাম, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি পেলাম, জাড্য পেলাম এবং বলের সংজ্ঞাটা আমরা নির্ধারণ করতে পারলাম। তাহলে বলের সংজ্ঞাটা আমরা আরেকবার বলে নিই, সেটা হচ্ছে যে বাইরে থেকে কোনো যা প্রয়োগ করার ফলে কোনো বস্তুর গতীয় অবস্থা বা স্থির অবস্থার পরিবর্তন করা হয় বা করতে চেষ্টা করা হয়, সেটাকেই বলা হচ্ছে বল বা ফোর্স। এরপরে আমরা দেখব, চলো, সেটা হলো জড়ত্বীয় এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্রের বিষয়টা আমরা অলরেডি একবার বলেছি। নির্দেশতন্ত্র বলতে কি বোঝায়? কার্টেসীয় নির্দেশতন্ত্র আমরা দেখিয়েছি, পোলার এবং গোলীয় নির্দেশতন্ত্রগুলো দেখিয়েছি এবং নির্দেশতন্ত্রের বিষয়গুলো আমরা মোটামুটি জানি। তো এক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হলো জড়ত্বীয় এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এবারে একটা লক্ষ্য করে দেখো, আমরা যখন কোনো বস্তুর উপরে থেকে অন্য কোনো বস্তুর গতি অবস্থা বিশ্লেষণ করি তাহলে সেই বস্তুটাকেই আমার নির্দেশ বস্তু বা এই আনুষঙ্গিক বিষয়গুলোকে আমরা নির্দেশতন্ত্র বলতে পারি। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে কোনো একটা এই যে নির্দেশতন্ত্র দুরকম হতে পারে। সেটা হচ্ছে যে স্থির অবস্থায় বা সমগতিতে চলমান অবস্থায় হতে পারে বা নির্দেশতন্ত্র ত্বরণশীল হতে পারে। ভূপৃষ্ঠে বা তার কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর গতি সংক্রান্ত যে আলোচনা, সেই আলোচনায় ভূপৃষ্ঠকে স্থির নির্দেশতন্ত্র হিসেবে ধরা হয়। ভূপৃষ্ঠটাকে স্থির নির্দেশতন্ত্র হিসেবে ধরে নেওয়া হয়। ভূপৃষ্ঠে থাকা একটি পাথরের ওপর যদি যতক্ষণ না কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় তখন বস্তুটি স্থির অবস্থাতেই থেকে যাবে। ধরো পৃথিবী পৃষ্ঠে রাখা যে কোনো বস্তুকে বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুটা স্থির অবস্থায় থেকে যায়। আবার সমবেগে গতিশীল যদি একটি কোনো বস্তু থাকে, ধরো একটা ট্রেনের মধ্যে যদি নেওয়া হয় তাহলে তার ভিতরে যদি একটি গোলক বা কোনো একটা বস্তু স্থির অবস্থায় রাখা হয় তাহলে স্থির অবস্থার মধ্যেই থেকে যায়। তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে তার মধ্যেও কোনো গতির সৃষ্টি হয় না। সুতরাং দেখা গেল যে স্থির বা সমবেগে গতিশীল নির্দেশতন্ত্রে নিউটনের প্রথম গতিসূত্রটি প্রয়োগ করা যায়। স্থির বা সমবেগে গতিশীল যে নির্দেশতন্ত্র, সেই নির্দেশতন্ত্রের মধ্যে নিউটনের গতিসূত্রগুলি প্রথম গতিসূত্রটি ভালোভাবেই প্রয়োগ করা যায়। ঠিক আছে, তা নিউটনের প্রথম গতিসূত্র প্রয়োগ করা যায়। এই ধরনের স্থির বা সমবেগে গতিশীল কোনো নির্দেশতন্ত্রকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। অর্থাৎ যে নির্দেশতন্ত্র হয় স্থির অথবা সরল রেখায় সমবেগে গতিশীল আছে সেই নির্দেশতন্ত্রকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, এবং জড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যে নিউটনের তিনটি গতিসূত্র সফলভাবে প্রয়োগ করা যায়। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যে আমরা কি দেখলাম? জড়ত্বীয় নির্দেশতন্ত্র হচ্ছে সেই নির্দেশতন্ত্র যে নির্দেশতন্ত্রটি হয় স্থির অবস্থায় আছে অথবা সমবেগে গতিশীল অবস্থায় আছে। এই নির্দেশতন্ত্রকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আবার দেখো, কোনো একটা ত্বরণশীল বা মন্দনশীল যদি নির্দেশতন্ত্র হয়
তাকে বলা হয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র স্থির বা সরলরেখায় সমবেগে গতিশীল হবে, আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র হচ্ছে ত্বরণ বা মন্দন সহ চলমান নির্দেশতন্ত্রগুলিকে বলা হবে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলি সঠিকভাবে প্রয়োগ করা যায়, কিন্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলিকে সঠিকভাবে প্রয়োগ করা সম্ভবপর হয় না। তাহলে এটা দেখা গেল অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে। এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে আমাদের বিশেষ বিষয় লক্ষ্য করবার মতো, সেটা হলো অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে বাহ্যিক কোনো বল নেই, অথচ ত্বরণ সৃষ্টি হয়। এই পরিস্থিতিকে ব্যাখ্যা করা হয় অলিক বলের সাহায্যে। অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে অলিক বলের অস্তিত্ব আছে, জড়ত্বীয় নির্দেশতন্ত্রে অলিক বলের অস্তিত্ব থাকে না। তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে অলিক বলের অস্তিত্ব আছে। অলিক বলটা প্রকৃতপক্ষে কেমন? অর্থাৎ বাস্তব বাহ্যিক বল প্রয়োগ না করা সত্ত্বেও বস্তুর উপরে যে বলের সৃষ্টি হয় সেটাই হচ্ছে অলিক বল। এই অলিক বল স্থির বা সমবেগে গতিশীল অবস্থার পরিবর্তন করে। ঠিক আছে, এই যে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে যে অপকেন্দ্র বল আছে সেইটা হচ্ছে অলিক বল। অলিক বলকেও গণনার মধ্যে রেখে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলিকে প্রয়োগ করা যায়। অর্থাৎ নিউটনের গতিসূত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রয়োগ করতে হলে তখন দেখা যাবে যে অলিক বলের অস্তিত্বগুলিকে গণনা করতে হবে। ঠিক আছে, অলিক বল বিষয়টা আমরা আরও বিস্তারিত গণনা করার সময় আমরা দেখাবো কীভাবে অলিক বলটা আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার বলে নিই। জড়ত্বীয় এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, যে নির্দেশতন্ত্রটি স্থির অথবা সরলরেখায় সমবেগে গতিশীল আছে তাকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। যে নির্দেশতন্ত্র ত্বরণ বা মন্দন সহ গতিশীল অবস্থায় আছে তাকে বলা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যে নিউটনের গতিসূত্রগুলি সঠিকভাবে প্রয়োগ করা যায়। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যে নিউটনের গতিসূত্রগুলি সঠিকভাবে প্রয়োগ করা যায় না। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে অলিক বলের কোনো অস্তিত্ব থাকে না, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে অলিক বলের অস্তিত্ব আছে। এবং আমরা অলরেডি এটা একবার বলেছি যে একটা বস্তুর উপরে যত প্রকার বলই কাজ করুক না কেন, সেটা বাস্তব বল হোক, মানে অলিক বল হোক, বা অন্য কোনো ধরনের বল, ধরো আমরা একটা বস্তুকে যদি ঠেলি তাহলে আমরা বাইরে থেকে একটা বল প্রয়োগ করলাম। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা বস্তুর উপর একটা চৌম্বক বল কাজ করছে বা তাড়িতিক বল কাজ করছে, আবার দেখা যাচ্ছে যে অলিক বলও কাজ করছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা বস্তুর উপরে যত বলই কাজ করুক, সেটা অলিক বল বা অন্য যে কোনো প্রকার বলই কাজ করুক না কেন, যখন আমরা লব্ধি নির্ণয় করব সকল বলকে ধরে নিয়ে তাদের লব্ধি আমরা নির্ণয় করব। অলিক বল বলতে অলিক বল বলে বস্তুর বলটাকে আমরা ব্যবহার করব না বা বলটাকে গণনায় ধরবো না, সেরকম নয়। অলিক বলটা কোন দিকে ক্রিয়া করছে সেটা দেখে অন্যান্য বলের সঙ্গে তার লব্ধি আমরা নির্ণয় করবার চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন রকমের বল পেলাম। এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হলো স্পর্শজনিত বল এবং ক্ষেত্রীয়জনিত বল। যে সমস্ত ক্ষেত্রে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করার সময় বস্তুটাকে স্পর্শ করা হয়, তো সেটা হচ্ছে স্পর্শজনিত বল। যেমন কোনো একটা বস্তুর উপর ধাক্কা দেওয়া হলো, কোনো একটা বস্তুকে ধরে টানা হলো, তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের স্পর্শ করার প্রয়োজন পড়ে, তো এইগুলোকে বলা হচ্ছে স্পর্শকীয় বল। কিন্তু একটা চুম্বকের, ধরো দুটো চুম্বকের উত্তর মেরু পরস্পরকে বিকর্ষণ করছে, তো উত্তর মেরু দুটিকে পরস্পরকে স্পর্শ করবার কোনো প্রয়োজন পড়ে না। তো এই ধরনের বলগুলো স্পর্শকীয় বল নয়, এটা ক্ষেত্রজনিত বল, ক্ষেত্রীয় বল। তাহলে দেখা যাচ্ছে যে একটা বস্তুর উপরে, এটা মনে রাখবে যে একটা বস্তুর উপরে যত বলই প্রয়োগ করা হোক না কেন, সেটা স্পর্শ বল হতে পারে, স্পর্শবিহীন বল হতে পারে, তারপরে অলিক বল হতে পারে, তারপরে বাইরে থেকে টান, ধাক্কা ইত্যাদি ধরনের বল হতে পারে। তো যে কোনো বলই প্রয়োগ করা হোক না কেন, একটা বস্তুর উপর একাধিক বল প্রযুক্ত হলে সমস্ত বলগুলিকে নিয়ে আমাদের লব্ধি বল নির্ণয় করতে হবে এবং তারপরে এই লব্ধি বলটা কোন দিকে ক্রিয়া করছে সেটা লক্ষ্য করতে হবে। সেই লব্ধি বলের প্রভাবে বস্তুর উপরে কী ধরনের ত্বরণ, গতিবেগ, মন্দন তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের এখানে খেয়াল করতে হবে। তাহলে বল প্রয়োগ করার সময় আমাদের এই বিষয়টা নজর করতে হবে যে লব্ধি বল নির্ণয় করতে হবে এবং সেই লব্ধি বলের কোন দিকে কাজ করছে
সেই দিকে কোনো বস্তুর গতিবেগ বা ত্বরণগুলো কেমন হচ্ছে, সেটাই আমাদের এই অধ্যায়েরও একটা বিশেষ প্রতিপাদ্য হিসেবে ধরা হয়। অর্থাৎ যত দেখবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে, সেটার মধ্যে একটাই গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে একটা বস্তুর উপরে যতগুলি বল প্রযুক্ত হচ্ছে সেই বলগুলির লব্ধি নির্ণয় করা এবং তারপরে সেই লব্ধির সাহায্যে কোনো বস্তুর ত্বরণ নির্ণয় করা, কোনো বস্তুর ভর কত সেটা গণনা করে বার করা, কোনো বস্তুর গতিবেগ কত, কোন দিকে যাচ্ছে ইত্যাদি, এইগুলো নির্ণয় করাই হচ্ছে আমাদের এখানকার বিশেষ বিষয়। এরপরে আমরা দেখব নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্রটা অলরেডি সকলেই জানো, পি ইকুয়াল টু এমএফ সমীকরণ। কোনো বস্তুর উপরে পি পরিমাণ বল যদি প্রযুক্ত হয় এবং কোনো বস্তুর ভর যদি এম হয় এবং ত্বরণ এফ হয়, তাহলে আমরা দেখব সেটা পি ইকুয়াল টু এমএফ। এই সমীকরণটি এখান থেকে পাওয়া যাবে। আমরা একটু আগে এটাকে বলেছি, লক্ষ্য করে দেখো, এটা বোর্ড ওয়ার্কের বিশেষ বিষয় নেই। সেটা হচ্ছে কোনো বস্তুর উপরে ভর যদি এম হয়, কোনো বস্তুর প্রাথমিক বেগ ইউ এবং পরবর্তীকালে অন্তিম বেগ ভি, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, আর ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। আর ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ বাই টি। একটু আগেই আমরা বলেছি যে কোনো একটা বস্তুর উপরে যখন কোনো কিছুর পরিবর্তনের হার, তখন যে কোনো হার বা রেট বোঝানো হবে, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এটাকে সময় দিয়ে ভাগ করবে, তাহলে সেটা মিলবে। অতএব দেখা যাচ্ছে ভরবেগের পরিবর্তন মানে এম ভি মাইনাস এম ইউ, আর ভরবেগের পরিবর্তনের হার মানে এম ভি মাইনাস এম ইউ বাই টি। এই ভরবেগের পরিবর্তনের যে হার, সেটা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে পি যদি ফোর্স হয়, তাহলে পি ভ্যারিজ অফ এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা এখান থেকে পাচ্ছি। সেটা হলো পি ইকুয়াল টু এম এফ। পি হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, আর এম হচ্ছে কোনো একটা বস্তুর উপর বা কোনো একটা বস্তুর ভর, আর এফ হলো এখানে ত্বরণের পরিমাণ। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো যে কোনো একটা বস্তুর এফ ইকুয়াল টু তাহলে কি হলো পি বাই এম, অর্থাৎ ত্বরণ ইকুয়াল টু বল বাই ভর। তাহলে কোনো একটা বস্তুর উপরে যদি বলটা সমান থাকে, তাহলে ত্বরণের পরিমাণটা ভরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভর বেশি হলে একই বল প্রয়োগের জন্য ত্বরণ কম হবে এবং ভর কম হলে একই বল প্রয়োগের জন্য ত্বরণের পরিমাণটা এখানে বাড়বে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা বস্তুর ভরই হলো বস্তুর জাড্যের পরিমাপ, এবং কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত একই পরিমাণ বলের জন্য একই পরিমাণ যে বল প্রয়োগ করা হয়, তো তাতে দেখা যাচ্ছে ত্বরণ এবং ভর পরস্পরের ব্যস্তানুপাতিক সম্পর্কে পাওয়া যায়। ঠিক আছে, এই বিষয়টা এখানে খেয়াল করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম পি ইকুয়াল টু এম এফ সমীকরণটা। এই সমীকরণটাও দেখতে তোমরা নিচু ক্লাসে পড়েছিলে। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট নয়, মানে পরীক্ষায় পড়বার মতো নয়, কিন্তু আমাদের এটা জানবার দরকার, প্রয়োজন। অতএব এটা খেয়াল রাখবে এবং এই সমীকরণটিকে বারংবার ব্যবহার করা হবে। কোনো একটা বস্তুর উপরে যখন একাধিক বল প্রযুক্ত হয় তখন, বা সাধারণ একটি বল প্রযুক্ত হবে তখনও কোনো বস্তুর ত্বরণ বা ভরের পরিমাণ কত আছে নির্ণয় করবার সময় পি ইকুয়াল টু এম এফ এই সমীকরণটি আমাদের বারংবার ব্যবহার করবার প্রয়োজন পড়বে। এরপরে আমরা দেখব বিভিন্ন একক, অর্থাৎ বলের পরম একক, অভিকর্ষীয় একক ইত্যাদি। লক্ষ্য করে দেখো যে একক ভরের কোনো বস্তুর উপরে ক্রিয়া করে যে বল একক ত্বরণ সৃষ্টি করে তাকে বলের পরম একক বলা হয়। পরম একক বলতে কি বোঝাচ্ছি? বলের পরম একক সেটা হচ্ছে একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে যে বল একক ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে বলের পরম একক। তাহলে একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে যে বল একক ত্বরণ সৃষ্টি করে তাকে পরম একক বলা হয়। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। যে বল 1 গ্রাম ভরের বস্তুর উপরে ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় 1 ডাইন। বলের একক হচ্ছে ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন। ডাইন কাকে বলবো? সেটা হচ্ছে যে বল 1 গ্রাম ভরের বস্তুর উপরে ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে 1 ডাইন বল। ঠিক আছে, 1 ডাইন ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের পরম এককটা আমরা জানলাম, এবং 1 ডাইন বল কাকে বলে
সেই বিষয়টা আমরা এখান থেকে উল্লেখ করতে পারলাম। ঠিক আছে।